সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী। এই ভিডিওতে আমরা প্রাণীবিজ্ঞান প্রাইমারি ভাইভা নোটের 4 নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। তো যেমনটি ছিল তার ভাইভা এক্সপিরিয়েন্স, প্রথমে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এরপর ম্যাম বললেন, বসো, নাম কি তোমার? এরপর আমি আমার নাম বললাম। ম্যাম জিজ্ঞেস করলেন, আচ্ছা, চতুর্থ বর্ষের পেপার কয়টি? সবগুলোর নাম বলো। তো অবশ্যই আপনারা কোর্সগুলো দেখে যাবেন। একেবারে প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত যে যে কোর্সগুলো ছিল সেগুলোর নামগুলো জেনে যাবেন। এরপর ম্যাম জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিবর্তন আসলে কি? এর উদাহরণ দাও। তো আমি বললাম, বিবর্তন হলো সময়ের সাথে সাথে জীবন্ত প্রাণীর পরিবর্তন হওয়া। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি প্রজাতির বৈশিষ্ট্যগুলি ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং নতুন প্রজাতি তৈরি হয়। এই পরিবর্তনগুলি মূলত প্রাকৃতিক নির্বাচন, জিনগত পরিবর্তন এবং অভিযোজনের মাধ্যমে ঘটে থাকে। উদাহরণস্বরূপ, বিভিন্ন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা অর্জন, মশা ও কাঠবিড়ালির মতো প্রাণীর জলবায়ু পরিবর্তনের সাথে সাথে অভিযোজন এবং মানুষের মধ্যে কিছু রোগের প্রতিরোধ ক্ষমতা অর্জন উল্লেখযোগ্য। ম্যাম এবার জিজ্ঞেস করলেন, জেনেটিক্স কি? বললাম, জীবের বংশগতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। এরপর স্যার জিজ্ঞেস করলেন, বিভিন্ন মানুষের চোখের রং ভিন্ন হয় কেন? তো আমি বললাম, বিভিন্ন মানুষের চোখের রঙের ভিন্নতার প্রধান কারণ হলো আইরিশে উপস্থিত মেলানিন নামক রঞ্জক পদার্থের পরিমাণ। মেলানিনের পরিমাণ এবং প্রকারভেদ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা চোখের রং নির্ধারণ করে। স্যার এবার জিজ্ঞেস করলেন, জিনোটাইপ কি, ফিনোটাইপ কি? তা আমি বললাম, জীবদেহের দৃশ্যমান অথবা সুপ্ত বৈশিষ্ট্যগুলোর নিয়ন্ত্রক জিনসমূহের গঠনকে জিনোটাইপ বলে। অন্যদিকে জীবদেহের দৃশ্যমান বৈশিষ্ট্যসমূহকে ফেনোটাইপ বলে। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন, প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বুঝো? তো আমি বললাম, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল মেন্ডেলিয়ান বংশগতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা। একটি জীবের মধ্যে যখন দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জিন মিলিত হয়, তখন F1 জনুতে অর্থাৎ প্রথম অপত্য বংশধর যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য এবং যা প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, হরমোন কি? আমি বললাম, আমাদের শরীরে অবস্থিত এক ধরনের বার্তা সরবরাহকারী রাসায়নিক পদার্থ যা সাধারণত নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে সরাসরি রক্তের সাথে মিশে যায়, তাকে হরমোন বলে। স্যার এবার জিজ্ঞেস করলেন, হরমোন না থাকলে কি সমস্যা হবে? বললাম, যদি শরীরে কোনো হরমোন না থাকে তাহলে শরীর সঠিকভাবে কাজ করবে না এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। হরমোন শরীরে বিভিন্ন অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তাই তাদের অভাবে শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই সমস্যা হতে পারে। স্যার এবার জিজ্ঞেস করলেন, বিপাক কী? বললাম, কোনো জীবের দেহে সংঘটিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক বলে। স্যার বললেন, চিনির বিপাক না হলে কি হবে? বললাম, যদি চিনির বিপাক না হয় তাহলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। প্রধানত শরীরে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এছাড়াও চিনি হজম না হলে পেটের সমস্যা, বমি, ডায়রিয়া এবং শরীরে জলের অভাব দেখা দিতে পারে। স্যার এবার জিজ্ঞেস করলেন, ডায়াবেটিস হলে কি করতে হবে? বললাম, ডায়াবেটিস হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা, রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াও জরুরি। স্যার এবার জিজ্ঞেস করলেন, খাবার গ্রহণের পর শরীরে কী হিসাবে যায়? আমি বললাম, খাবার গ্রহণের পর শরীরের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান ও শক্তি হিসাবে যায়। স্যার বললেন, প্রোটিন শরীরে কী হিসেবে প্রবেশ করে? বললাম, প্রোটিন শরীরে অ্যামিনো অ্যাসিড হিসেবে প্রবেশ করে। স্যার বললেন, অ্যামিনো অ্যাসিড কয়টি? আমি বললাম, অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টি। ম্যাম বললেন, আচ্ছা, পরিবেশ দূষণের জন্য দায়ী কে? বললাম, পরিবেশ দূষণের জন্য প্রধানত মানুষই দায়ী। মানুষের বিভিন্ন কার্যক্রম যেমন শিল্পায়ন,
নগরায়ন, যানবাহনের ব্যবহার এবং অপরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা পরিবেশ দূষণের জন্য দায়ী। ম্যাম জিজ্ঞেস করলেন 2টা প্লাঙ্কটন ও 2টা বেন্থোসের নাম বলো। তো আমি বললাম 2টি প্লাঙ্কটনের উদাহরণ হলো ডায়াটম এবং কপারিপড এবং 2টি বেন্থোসের উদাহরণ হলো শামুক এবং তারা মাছ। স্যার বললেন তুমি কোন পর্বের প্রাণী, কোন উপপর্ব, কেন এই উপপর্ব? আমি বললাম মানুষ কর্ডাটা পর্বের, ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। মানুষ কর্ডাটা পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের জীবনে কোনো না কোনো সময় পৃষ্ঠ বরাবর নটোকট নামক একটি দণ্ডাকার কাঠামো থাকে। মানুষের ভ্রূণ অবস্থায় এই নটোকট দেখা যায় এবং পরে তা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। স্যার এবার জিজ্ঞেস করলেন মাছ কি মেরুদণ্ডী প্রাণী? আমি বললাম জি স্যার, মাছ একটি মেরুদণ্ডী প্রাণী। স্যার বললেন চিংড়ি কি মাছ? আমি বললাম না, চিংড়ি মাছ নয়, চিংড়ি হলো একটি জলজ অমেরুদণ্ডী প্রাণী যা আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন ফিনফিশ ও শেলফিশ বলতে কি বোঝায়? তো আমি বললাম ফিনফিশ বলতে পাখনাযুক্ত মাছকে বোঝায় যাদের শরীরে সাধারণত হাড় থাকে এবং এদের চলাচলের জন্য পাখনা ব্যবহার করে। অন্যদিকে শেলফিশ হচ্ছে জলজ অমেরুদণ্ডী প্রাণী যাদের শরীর শক্ত খোলস বা ক্যারোপেস দ্বারা আবৃত থাকে, যেমন চিংড়ি, কাঁকড়া, ঝিনুক ইত্যাদি। এরপর ম্যাম জিজ্ঞেস করলেন গায়ের রং কালো হয় কেন? বললাম গায়ের রং মূলত মেলানিন নামক একটি রঞ্জক পদার্থের কারণে হয়ে থাকে। স্যার জিজ্ঞেস করলেন মাছের শ্বসন অঙ্গ কোনটি, কিভাবে শ্বসন কার্য সম্পন্ন হয়? তা আমি বললাম মাছের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুলকা। মাছ মুখ দিয়ে পানি গ্রহণ করে এবং কানকোর মাধ্যমে সেই পানি বের করে দেয়। পানির সাথে অক্সিজেনও ফুলকার মাধ্যমে প্রবেশ করে। ফুলকার সূক্ষ্ম রক্তনালীর মাধ্যমে পানির দ্রবীভূত অক্সিজেন শোষিত হয়ে মাছের রক্তে প্রবেশ করে। একই সাথে মাছের রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কানকোর মাধ্যমে বাইরে বের হয়ে যায়। স্যার বলেন এই যে প্রাণীবিদ্যা পড়লে এখন ভবিষ্যৎ লক্ষ্য কী? তা আমি বললাম স্যার আমার স্বপ্ন আসলে একটি অ্যানিম্যাল ফার্ম, সেখানে ক্যাটেল ইউনিট, পোলট্রি ইউনিট এবং এভিয়ারি পার্ক ইত্যাদি করা। স্যার বলেন কোন সাবজেক্টে মাস্টার্স করবা? আমি বললাম ফিশারিজে ইনশাআল্লাহ। স্যার বলেন আসো। আমি সালাম দিয়ে বিদায় নিলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।